বিয়ে শেষ হয়ে গেল নাকি? জেরিন বেগম হিমির দিকে তাকিয়ে বলেন, না, কিন্তু আমরা এসে পড়েছি। কেন? তোমাদের জন্য। আমাদের জন্য মানে? আচ্ছা, জামাই কোথায়? আসেনি? হিমি বুঝলো তারা মূলত হৃদের জন্য এসেছে। হিমির রাগ আরও বেড়ে গেল। রাগী গলায় মায়ের উপর চেঁচিয়ে বলে উঠল, বলেছিলাম আমি বিয়ে করব না, তবে শুনলে না আমার কথা। নিজেদের পছন্দ মতো বিয়ে দিয়ে দিলে আমায়, একটা বারও ভাবলে না আমার কথা। এখন দেখো কেমন পছন্দ তোমাদের। যে ছেলে বিয়ের পর একদিনও শ্বশুরবাড়ি এসে দুমুঠো ভাত খায়নি, সেই যেই মেয়ের জামাইয়ের জন্য এত অপেক্ষা করো, এত আয়োজন করো, সে আসে না। এ কোন ছেলের সাথে বেঁধে দিলে আমায় তোমরা? কখনো খোঁজ খবরও নেয় না সে। হিমি কথাগুলো বলে গটগট করে চলে গেল নিজের রুমে। জেরিন বেগম চেয়ে রইল বেশ সময়, তারপর রহিমার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, ও কি বলল? রহিমা মাথা চুলকে বলে, কে জানে কার জেদ কার উপর ওঠালো। আচ্ছা ভাবি, আম্মা জান কিন্তু ভুল কিছু বলে নাই। আপনি এত আয়োজন করেন মেয়ের জামাইয়ের লেগা, কিন্তু শেষে জামাই আইসেন না। জেরিন বেগম রহিমার দিকে তাকিয়ে বলেন, যার জামাই তাকে জিজ্ঞাসা করো আমাকে কেন করছো। বলেই তিনি চলে যান। হতবুদ্ধি হয়ে চেয়ে রইল রহিমা। আসলে কি হলো এখানে? রুমে এসেই রাগে রিরি করতে করতে হিমি একটা লম্বা শাওয়ার নিল। শাওয়ার শেষে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ল। কাল রাতে তেমন ঘুম হয়নি তার, আর বাসে জার্নি করে আসায় বেশ মাথা ধরেছে। বিছানায় পিঠ লাগাতেই চোখে ঘুম নেমে আসলো। গভীর ঘুমে তলিয়ে গেল হিমির। ঘুম ভাঙল 7:30-এ। সারা রুমে অন্ধকার হয়ে আছে। সফেদ পর্দাগুলো ভেদ করে বাহিরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে ঘরে। আড়মোড়া ভেঙে উঠে বসলো হিমি। আজ আর মাগরিবের নামাজটা তার পড়া হলো না। চোখ দুটো কচলে উঠে দাঁড়ায়। ভেজা গামছাটা এখনও চুলে পেঁচিয়ে আছে। তখন এত বেশি ঘুম পেয়েছিল যে এমনি ভেজা চুলে ঘুমিয়ে গিয়েছিল। হিমি লাইট অন করলো। পেট ভর্তি খিদে নিয়ে চলে আসলো ডাইনিং টেবিলে। সবটাই সাজানো আছে। হিমি থালায় ভাত নিয়ে খেতে লাগলো। তখনই সেখানে জেরিন বেগম আসলেন। জেরিন বেগম হিমির পাশে এসে বলেন, এখন কি খাবার খাওয়ার সময় নাকি? তখন কত করে দরজায় নাড়ালাম, খুললে না তো। হিমি ভাত খেতে খেতে বলে, ঘুমিয়ে গিয়েছিলাম তাই শুনতে পাইনি। ও আচ্ছা, একটু তরকারি দিব? কিসের? এই তো, ডিমের কোরমা করেছি। হিমি মুখ ছিটকে বলে, ইয়াক, ডিম? আই ডোন্ট লাইক ডিম। জেরিন বেগম মুখ বাঁকিয়ে বলেন, হ্যাঁ জানতাম আমি। কখনো ডিম তোমাকে খাওয়ানো যায় না। হিমি, এখন থেকে সব কিছু খেতে শিখো। হিমি কপালে ভাঁজ ফেলে বলে, এতদিনে শিখলাম না, আজ হঠাৎ শিখতে বলছো কেন? তুমি তো জানোই আমি এইসব খেতে পারি না। আমার তো মরিচ ভর্তা হলেই হয়ে যায়। তোমাদের মতো এত কম ঝাল আমি খেতে পারি না। তরকারি যদি ঝাল ঝাল না হয় তাহলে কি মজা লাগে বলো? জেরিন বেগম হিমির দিকে তাকিয়ে বলেন, এত ঝাল শ্বশুরবাড়িতে গিয়ে খেতে পারবে তো? হিমি ভ্রু কুঁচকে নেয়, তারপর বলে, এখানে শ্বশুরবাড়ি আসো কোথা থেকে? আসছে আকাশ থেকে। হঠাৎ আকাশ থেকে আসার কারণ কি? জেরিন বেগম নড়ে চড়ে বসলেন। হিমির দিকে তাকিয়ে উনি বলেন, হিমি, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। কেন? তোমায় যেতে হবে। কোথায়? রাত 10টা ছুঁই ছুঁই। নিস্তব্ধ রজনী কোলাহল মুক্ত হয়ে আসছে ক্রমাগত। ধীরে ধীরে নিস্তব্ধ রাত এসে উপচে পড়ছে ধরণীতে। হৃদ সবেমাত্র বাড়িতে পা দিল। আজ বেশ ধকল দিয়েছে তার উপর দিয়ে, তাই বেশ ক্লান্ত সে। প্রথমে গ্রাম থেকে ফেরা, তারপর হিমিকে রিকশায় চড়িয়ে দেওয়া, এরপর বাড়িতে আর সে ফেরেনি। সেখান থেকে গিয়েছিল নিজের কাজে। পেশায় একজন ডক্টর সে। তার কাজ থাকবে হঠাৎ হঠাৎ। হসপিটালে যায় না হৃদ। 1 বছর হয়েছে হসপিটাল ছেড়েছে সে।
বড় কিছু করার চিন্তা নিয়েই দেশে ফিরেছে হৃদ। সেই কাজেই এত সময় বাইরে ছিল। মালিনী বেগম বেশ কয়েকবার কল দিয়েছে, তবে রিসিভ করার সময় হয়নি। দীর্ঘ একটা বছর পর নিজের বাড়িতে নিজের রুমে প্রবেশ করতেই মনটা ভরে গেল তার। ঘরের মধ্যে আলো নেই। লাইট অন করে বিছানায় বসলো। মাথাটা বেশ ধরেছে। তার 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরল হৃদ। এই মুহূর্তে একটা কফি হলেই ভালো হবে হয়তো। তবে মালিনী বেগম এই সময়ে ঘুমিয়ে থাকেন। হৃদ চাইলো না ডিস্টার্ব করতে, নিজে গিয়েই কফি বানাতে হবে তার। হঠাৎ মনে পড়ল মায়ের একটা কথা। তুমি ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরবে তখন দেখবে তোমার জন্য গরম 1 কাপ কফি, সাজানো গোছানো এক রুম, কোথাও এলোমেলো হয়ে পড়ে থাকবে না কাপড়। তোমার নিজে নিজে খাবার বেড়েও খেতে হবে না, সে গরম করে তোমার জন্য থালা সাজিয়ে বসে থাকবে। হৃদ তখন বলতো, আর এইসব কে করবে শুনি? মালিনী তখন হেসে কোটি কোটি হয়ে বলতো, কে আর তোমার বউ আর কে? হৃদের সেসব কথা মনে পড়তেই আনমনেই হেসে উঠল। ঘাড়ে হাত দিতেই মাথাটা উঁচু করে তাকালো হৃদ। এই নিন আপনার কফি। মুখের সামনে একটা কফির কাপ ধরে থাকা ফর্সা হাত। হৃদ কফির কাপটা নিতে নিতে বলে, এটাই প্রয়োজন ছিল এখন? বলেই কফি নিয়ে একবার পাশে চাইলো, আবার কফির কাপের দিকে কি দেখছে ভাবতেই আবারও তড়িঘড়ি চাইলো পাশে। অবাকের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে গেল। অবাক গলায় জোরে বলে, তুমি? হৃদ এত জোরে কথা বলার কারণে ভয়ে জড়সড় হয়ে এলো হিমি। হৃদ এতটাই অবাক হয়েছে যে তার হাত থেকে কফির কাপটা পড়ে যায় মাটিতে। হিমির দিকে তাকিয়ে বলে, তুমি তুমি এখানে কি করছো? আগামাথা কিছুই হৃদের মাথায় আসলো না। সে কি হিমিকে কল্পনা করছে নাকি? না, এটা কল্পনা না। কল্পনায় হিমি এতটা ভয় জড়সড় হয়ে থাকবে কেন? হৃদ হিমির দিকে তাকিয়ে বলে, কথা বলছো না কেন? তুমি এখানে কেন? হিমি এমন ধমকের সুরে কথা শুনে খানিকটা ভয় পেয়ে যায়। এই লোকটা এমনই সবসময় ধমক দিয়ে কথা বলে। অজানা অচেনা স্থানে কেমন অস্থির লাগছে হিমির। হৃদের মুখ ভাব কঠিন হয়ে এলো। হিমির হাত চেপে ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল সে। জোর গলায় হাঁক ছাড়ল, মা, মা, বাবা মা, কোথায় তোমরা? হৃদের এমন ডাকে সবাই উপস্থিত হয়। মালিনী হিমিকে এতটা ভয় পেতে দেখে আর হৃদের ডাক শুনে বলেন, কি হয়েছে, এমন করে ডাকছিস কেন? মিহুল আর তুষিও সেখানে উপস্থিত হলো। হৃদ রাগী গলায় বলে, ও এখানে কি করছে? মালিনী বেগম হৃদের কথা শুনে এবার হিমির দিকে তাকায়। তারপর হাই তুলতে তুলতে বলেন, আমি কি করে বলবো ও এখানে কি কি করছে? তোমার বউ, তুমি জানো। হৃদ রেগে যায়, রাগী গলায় বলে। মজা করো আমার সাথে তোমরা? মিহুল এসে হৃদের মাথায় টোকা মারে। আমরা কি তোর বেয়ান লাগি তোর সাথে মজা করব? এবার হৃদের রাগ দেখে কে পাশে থাকা ফুলের টপটা ধরে দিল এক আছাড়। ভয়ে 2 কদম পিছিয়ে যায় হিমি। ভয়ে রীতিমতো কাঁপছে সে। হৃদ অগ্নিমূর্তি হয়ে সবাইকে বলে, ফাইজলামো করো আমার সাথে তোমরা? সার্কাসের জোকার মনে হয় আমায় তোমাদের কাছে? আমি একটা কথা বুঝতেছি না, ও এখানে কি করে, কেন আসছে ও এই বাড়িতে? সাইদ রহমান এবার বলেন, বাড়ির বউ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? বাড়িতে এখন থাকার কথা ছিল না, ওর এখনো 18 বছর বয়স হয়নি, তাহলে কেন আনলেন? হৃদ, আমি বেশি কথা বলবো না। আর কয়েকদিন পর ওর 18 বছর বয়স পূর্ণ হবে মাত্র কয়েকদিনের ব্যাপারই তো। আর এতদিন বাড়ির বউ বাবার বাড়ি থাকবে, বিষয়টা বেশি ভালো না। আর এত কিছু করছো কেন? বিয়ে তো তোমার অমত ছিল না। হৃদ কিছু বলতে যাবে তখনই কেউ একজন হৃদের সামনে দাঁড়ায়। হৃদ অবাক হয়ে যায়, অজ্ঞাত মুখে হাসি নিয়ে বলে, কি গো জামাই, নতুন বউরে পাইয়া পুরান বউরে ভুলে গেছো? হৃদ খানিক সময় চেয়ে থেকে মুখে হাসি নিয়ে বলেন, দাদি তুমি? তামান্না বেগম মাথা নাড়ান। হৃদ সোজা গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। দাদি খানিকটা সময় জড়িয়ে রাখা অবস্থায় তারপর বলেন, কি গো জামাই, বিয়ে করছো অথচ এই বুড়িরে বলার দরকারও মনে করলে না?
তারপর যখন আমি আসলাম তখন শুনি আমার সতীর নাকি তোমার লগে থাকে না, সে থাকে বাপের বাড়ি, আর তুমি নাকি চলে গেছিলা বিদেশে। আচ্ছা জামাই, এটা কি ঠিক নতুন বউরে ফালাই দিয়ে তুমি পরদেশে চলে গেলা? এখন যদি কোনো অন্য বেটা তোমার অমন চাঁদের মতো বউডারে নিয়ে যায় তখন কি করতাম? কার লোকে সতীন সতীন খেলতাম বলো তো? তাই আমি এখানেই আইসাই তোমার মাকে বললাম যে যাও আমার সতীনকে নিয়ে আসো, এখন থেকে সতীন আমার লগেই থাকবে। হৃদ থামলো, শান্ত হয়ে যায় মুহূর্তেই। এত সময় ধরে রেগে থাকা হৃদ ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারলো হিমি তাদের বাড়িতে কেন আর কি কারণে এসেছে। হৃদ মাথা নাড়ালো, দাদির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দাদি, ঠিক করেছো। তবে তবে ঠবে আমি শুনবো না। ও গো সতীন, আমার জামাইরে খাবার দাও নাই? কেমন রোগা হয়ে গেছে আমার জামাইটা। হিমি হৃদের দিকে তাকায়, হৃদও তাকায়, সঙ্গে সঙ্গে চোখাচোখি হয় দুজনের। হৃদের দৃষ্টি শান্ত, তবে এই হিমির এই দৃষ্টি হৃদ চেনে না। তবে কি হিমিও রেগে আছে? কিন্তু কেন? হিমি একবার হৃদের দিকে তো একবার ফুলের টবের দিকে তাকাচ্ছে। হৃদ খানিক সময় নিল, কেন হিমি এমন করছে। হিমি হৃদের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই টপটা এই বজ্জাত লোকের মাথায় ফাটালে আমি শান্তি পাবো। ই তোর অসভ্য ডাক্তার। দাদির সাথে বেশ সময় নিয়ে গল্পগুজব করলো হৃদ। হিমিকে মিহুল নিজের সাথে নিয়ে এসেছে। মিহুল খিলখিল করে হাসছে, তা দেখে হিমি বলে, আপু, আপনি হাসছেন? তো কি করব বলো, তোমার বরটা না আসলেই একটা পাগল, জীবনে মানুষ হলো না। আমি জানতাম দাদি ছাড়াও কেউ ওকে শান্ত করতে পারবে না। কেন কেন? উনি কি দাদিকে অনেক মানেন? আচ্ছা, শুধু মানে নাকি, হৃদের কলিজার টুকরা হলো দাদি। ছোটবেলা থেকে মা বাবা থেকে বেশি আপন ছিল। ওর জন্য দাদা দাদি ওনাদের সাথেই থাকতো ও। তবে দাদা মারা যাওয়ার পর দাদি অনেকটা এলোমেলো হয়ে যায়। তাই তো উনি শুধু এদিক সেদিক ঘোরাঘুরি করে, কখনো এই ছেলের বাসায় তো কখনো ওই মেয়ের বাড়িতে, কখনো বা নিজের ভাইদের বাড়িতে। এতদিন পর উনি হঠাৎ কাল এলেন, এসেই তোমার কথা জানতে পারেন। হৃদের প্রতিটা জিনিস দাদির খুব আদর আর ভালোবাসা দিয়ে রাখেন। তাই তো হৃদের বউকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। তোমায় নিতে তখনই মাকে পাঠিয়ে দিলেন, আর বাকিটা তো দেখলেই। হিমি মাথা নাড়ালো, তারপর মিহুলের দিকে তাকিয়ে বলে, আপু, আমি কি এতই খারাপ যে উনি আমার সাথে থাকতে চান না? আমার বয়স কি এতটাই ছোট? আমার থেকেই কম বয়সী মেয়েরা বিয়ে করে সংসার করে এবং তাদের বাচ্চা কাচ্চাও আছে। তাহলে আমায় উনি এতটা ছোট বলেন কেন? কি আমিও তাই বলি। মিহুল খানিক সময় চিন্তা করলো, তারপর হিমির দিকে তাকিয়ে বলে, নিজের স্বামীকে তুমি রাখতে পারবে? ভাবে? হৃদ তোমার সাথে থাকতে না, কারণ ওর ধারণা তুমি ছোট। তবে ছোট হলো যে সংসার করা যায়, এটা ওকে বোঝাতে হবে তোমার। ওকে এটা বোঝাও যে তুমি ছোট নও। আর সেটা কিভাবে? মিহুল হাসলো, হিমির কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো। চোখ বড় বড় হয়ে আসে হিমির, মাথা নাড়িয়ে বলে, না না, আমি এগুলো পারবো না। উনি অনেক রাগী। মিহুল বিরক্তি নিয়ে বলে, উফ হিমি, হৃদকে ভয় পেও না তো। দেখো, একজন স্ত্রী হচ্ছে সে যে স্বামী সবার উপর রাগ করবে, বকাঝকা করবে, তবে তুমি একমাত্র যে কিনা হৃদকে শাসন করবে, তাকে ভয় পাবে না। যেখানে পুরো পৃথিবী তাকে ভয় করে, সেখানে তুমি তার উপর শাসন করো। এটাই তো স্ত্রী আর স্বামীর সম্পর্ক। হিমি চুপ থাকলো। মিহুল হিমুর হাতটা ধরলো, তারপর নরম গলায় বলে, বিশ্বাস আর ধৈর্য ধরো, দেখবে একদিন সুখ এসে তোমার কাছে মাথা নত হবে। একদিন আসবে যে দিন তুমি সুখের জন্য বলবে, আমার মতো সুখী আর কে। রাত 12টা। রাতের নিস্তব্ধতা এখন বিরাজ করছে পুরো বাড়িতে। হিমি ভয়ে জড়সড় হয়ে বসে আছে বিছানায়। হৃদ নেই, বাহিরে আছে। নতুন একটা স্থান আর নতুন সব কিছু। সব থেকে বড় কথা, বাবা মাকে ছেড়ে এসেছে হিমি। প্রথমবারের মতো নিজের স্বামীর বাড়ি এসেছে সে, তাও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে। তখন মিহুল এসেই তাকে এই রুমে দিয়ে যায়। বিয়ের 1 বছর হলেও হিমি এখনও নতুন বউ সবার কাছে।
অদ্ভুত অনুভূতি আর কেমন অস্থির লাগছে হিমির। মন চেয়েছিল বলতে যে আজ রাতটা আমি তুষির সাথেই থাকবো। কিন্তু দাদি আর মালিনী বেগমের জন্য বলা হয়নি। তাকে থাকতে হবে ওই বজ্জাত গম্ভীরা মুখলোকের সাথে। হিমির কেমন যেন লাগছে এই অনুভূতির সাথে, একটুও পরিচিত নয় সে। হয়তো জীবনে প্রথম স্বামীর ঘরে এসেছে বলে এমনটা লাগছে। তবে এখন অপেক্ষা হৃদের জন্য। হিমি একা থাকতে পারে না, অন্ধকারে ভয় পায় সে, খুব বেশি ভয় পায়। তাই তো এত কিছু সহ্য করেও হৃদের জন্য অপেক্ষা তার। তবে হিমি ভয় পাচ্ছে যে হৃদ নাকি রাগী গলায় বলে, তুমি আমার রুমে কি করছো? এখানে থাকতে পারবে না? আরও থাকবে লোকটার অসম্ভব কথা। তার শেষে থাকবে তুমি এখনো ছোট। আচ্ছা, ছোট হলে কি এক ঘরে থাকা যায় না? যায়, যায় তো। তবে হৃদ একটু অন্যরকম। ডক্টর বলেই কি এত ভাব তার? এবার হিমিও দেখে নিব এই অসভ্য ডাক্তার কি করে পারে তাকে এড়িয়ে যেতে। হিমির ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ এলো। নড়ে চড়ে বসলো হিমি। হৃদ কোনো দিকে না তাকিয়ে সোজা বিছানায় এসে বসে পড়ল। মাথায় বেশ চিন্তা তার। হিমি গলা উঁচু করে হৃদকে দেখছে। আচ্ছা, লোকটাকে এত চিন্তিত লাগছে কেন? সে থাকবে বলে কি নিজের এমন বেহাল দশা করেছে? কে জানে কি করে এই লোক। তখনই হৃদ রুমের লাইট অফ করে দেয়। তারপর কোনো কথা না বলে শুয়ে পড়ল সোজা হয়ে। মুখটা হা হয়ে এলো হিমির এত বড় অপমানে। হিমির মুখটা কাঁদো কাঁদো হয়ে এলো। কি এক স্বামী তার, কথা নেই বার্তা নেই, হঠাৎ করেই ঘুমিয়ে যায়। অন্ধকার রুমে ভয় পেল হিমি। হাতড়ে হাতড়ে হৃদের পায়ের কাছে বসতে নেবে, তখনই হৃদ গম্ভীর গলায় বলে, ভুলেও আজ আমায় ডিস্টার্ব করার চেষ্টা করবে না। হিমি চোখ মুখ খিচে নেয়। ডিস্টার্ব করবে না মানে কি? সে কি তাহলে সারা রাত এভাবেই বসে থাকবে নাকি? হিমির রাগ লাগছে বেশ। এই লোকটা এমন কেন? সে এমন কি করেছে যে তাকে ডিস্টার্ব করতে বারণ করছে? হিমি কি করবে? এখন ঘুম পাচ্ছে না তার, কারণ আজ পুরোটা দিন সে ঘুমিয়েই কাটিয়েছে। তাই ঘুম নেই। তবে এখন তার ভয় করছে। অন্ধকার ঘরটায় কোথাও কোনো আলোর দেখা নাই। হৃদের ঘরের জানালার পর্দাগুলোও ফেলে রেখেছে। সেই কারণে বাহিরের একটু আলো ঘরে প্রবেশ করতে পারছে না। আর এই ভয়কে বাড়িয়ে দিয়ে হৃদ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে বোধহয়। একা একা অন্ধকারে থাকলে কার না ভয় করে। ছোট একটা মন তার এখনই বোধহয় অ্যাটাক আসবে। হিমি জোরে জোরে শ্বাস নিল। হাতড়ে হাতড়ে হৃদের পাশে বসলো। তবে এতেও তার ভয় কমল না। তাই হাত বাড়িয়ে হৃদকে খুঁজতে লাগলো। হাতে খোঁচা খোঁচা কিছু লাগতেই বুঝতে পারলো এটা হৃদ। আপাতত হৃদের সাথে সে কোনো কথা বলছে না। ধীরে ধীরে হৃদের শার্টে কিছু অংশ আঁকড়ে ধরে শুয়ে পড়ে। হৃদ ঘুমের মধ্যেই পাশ ফিরে। তখনই মনে হলো তাকে কেউ টেনে আছে। হৃদ চোখ খুলে একটু সামনে যেতে চায়, তবে তার শার্ট কিছুর সাথে আটকে আছে। হৃদ অবাক হয়ে বলে, কি হলো? হৃদ ধীরে পাশ ফিরল। পাশ ফিরতেই চোখে পড়ল ঘুমন্ত হিমিকে। গভীর ঘুমে আচ্ছন্ন হিমি দিন দুনিয়া সব ভুলে ঘুমিয়ে আছে। হৃদ কপালে ভাঁজ ফেলে বলে, এই মেয়েটার আমার শান্তি সহ্য হয় না কেন? ওই রাতেও ঘুমাতে দেয়নি, কাল রাতেও না, আর আজ রাতেও দিবে না। উফ, সহ্য হয় না। আমার ঘুম হারাম করে নিজের শান্তি মতো ঘুমাবেন, এটা তো হচ্ছে না। হৃদ হিমির ধরে রাখা হাতটা ছাড়িয়ে নিল। অতঃপর হিমির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। অনেক শক্ত করে ধরে নিল। তারপর হিমির হাত ধরে থাকা অবস্থায় ঘুমিয়ে গেল। সকালে মৃদু স্নিগ্ধ বাতাসে পাতলা ফিনফিনে সফেদ পর্দাটা উড়ছে। পাখিদের কিচিরমিচির কলরবে সকালটার স্নিগ্ধতা জানান দিচ্ছে পরিবেশ। এখনও গভীর ঘুমে আচ্ছন্ন হৃদ। তবে হিমির ঘুম ভেঙেছে খুব ভোরে, কিন্তু বিছানা ছেড়ে এখনও উঠতে পারেনি সে। চোখ খুলতেই নিজের হাত দুটো কারো বন্ধনে আবদ্ধ অনুভব করতেই নড়ে চড়ে উঠল। কিন্তু না, শুধু তার শক্তপোক্ত
কিন্তু না, শুধু তার হাত দুটো না, বরং সে নিজেও কারো শক্তপোক্ত বন্ধনে আবদ্ধ। চোখ খুলে তাকাতেই নিজেকে বিশাল এক দেহের মধ্যে দেখে খানিকটা সময় তবদা খেয়েছিল। তবে পরক্ষণেই মাথা উঁচিয়ে অনাকাঙ্ক্ষিত মানুষটির দেখা পেয়ে এমনি এমনি লজ্জায় রাঙা হয়ে এলো গাল। হৃদ ঘুমের মাঝেই হিমিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হিমি অধর হৃদের বক্ষ স্পর্শ করছে। কথাটা মাথায় আসতেই আরও দ্বিগুণ লজ্জা পেল সে। হিমি ঠোঁট কামড়ে হৃদের ঘুমন্ত মুখটা এত সময় দেখছিল। আচমকাই হৃদ বলে উঠল, এত সময় দেখেও কি মন ভরেনি তোমার? চমকে যায় হিমি। চোখ তুলে চাইল হৃদের দীর্ঘ সময় বন্ধ থাকা আখিদয় বাজ পাখির ন্যায় জেগে উঠেছে। হিমির দিকে তাকিয়েই আছে। হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, আপনার ঘুম ভেঙেছে কখন? হৃদ শান্তভাবেই বলে, তোমার মতো একটা বিড়াল ছানার সাথে কে ঘুমিয়ে শান্তি পায়? ঘুমিয়েছিলাম কখন আমি? সারা রাত জ্বালিয়েছ আমায়। হিমি কপালে ভাঁজ ফেলে বলে, এই একদম মিথ্যা বলবেন না, আমি মোটেও বিড়াল ছানা নই। হৃদ হিমির হাত ধরে আরও কাছে নিয়ে আসলো। তারপর চোখে চোখ রেখে বলে, তাহলে কি তুমি বলো, বিড়াল ছানার মতো সারা রাত বুকের সাথে লেপটেছিলে, একটু নড়তে দাওনি, বিড়াল ছানার মতো খামচে ধরেছিলে? হিমি মুখটা পিছিয়ে নেয়। হৃদের এতটা কাছাকাছি, সে এটা একটু কেমন। হৃদ কপালে ভাঁজ ফেলে হিমি কেন মাথা পিছিয়ে নিল, ব্যাপারটা মাথায় আসতেই হিমিকে ছেড়ে উঠে দাঁড়ায়। হিমি বুঝলো না হৃদ হঠাৎ কাছে আসে, আবার হঠাৎ দূরে সরে যায়। হৃদ অন্যদিকে ঘুরে জোরে জোরে শ্বাস নিল। হিমি ধীরে ধীরে হৃদের দিকে এগিয়ে আসছে। হৃদ আচমকায় ফিরে তাকায়। আচমকা এমন হওয়াতে সে হারিয়ে পড়ে যেতে নেয়। হিমি হাত বাড়িয়ে হৃদকে ধরতে নেয়, হৃদ হিমিকে ধরতে নেয়। তবে দুজনেই ব্যালেন্স হারিয়ে বিছানায় ধপ করে পড়ে যায়। তবে আকস্মিক কাণ্ডে থমকে যায় দুজনেই। হৃদ হিমির উপর পড়েছে, একদম হিমির মুখের সাথে তার মুখ সমানভাবে। এতে করে হিমির অধরে সাথে স্পর্শ হলো হৃদের উষ্ণ ওষ্ঠর। অদ্ভুত এক স্পর্শে দুজনেই থমকে এক অন্যের চোখের দিকে তাকিয়ে আছে। জীবনের প্রথম এমন স্পর্শ পেয়ে হিমি একদৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ বেশ সময় বরফের মতো জমে গেল। তারপর দরজার শব্দ শুনে দুজনেরই হুঁশ ফিরল। ভাইয়া, ভাবি, ভাইয়া দরজা খুলো। হৃদের হুঁশ ফিরতেই উঠতে নেয়। তবে হিমি হৃদের ঘাড় জড়িয়ে ধরার কারণে আবারও পড়ে যায় হিমির উপর। চোখ বন্ধ করে নেয় হিমি। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। হৃদ হিমির দিকে চোখ খুলে তাকায়। একে অপরের নিঃশ্বাস স্পষ্ট শুনতে পাচ্ছে তারা। হিমির হৃৎপিণ্ডটা বোধ হয় এখনই বেরিয়ে আসবে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে চাইল হিমি। আবারও বাহির থেকে ডাক আসলো, ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া। হৃদ হিমির দিকে চোখের দিকে তাকিয়ে বলে, ছাড়ো কি আমায়। হুঁশ ফিরল হিমির। হৃদকে ছেড়ে দিতেই হৃদ সরে এলো। হিমিও উঠে গেল। হৃদ গিয়ে দরজা খুলে দিল। তুষি হুমড়ি খেয়ে ঘরে প্রবেশ করে বলে, এত সময় লাগে দরজা খুলতে? আমার গলা ব্যথা হয়ে গেছে ডাকতে ডাকতে। আর তুমি দরজা খুলছো না কেন? এত কেন ডাকার প্রয়োজন হলো তোর? তোমার জন্য না, দাদি পাঠিয়েছে ভাবিকে নিচে নিয়ে আসতে। তাই সকাল সকাল কি এক নিয়ম করবে উনি, নতুন বউ তো তাই। হৃদ হিমির দিকে একবার তাকিয়ে তারপর হনহনিয়ে বেরিয়ে এলো। হিমি হৃদের যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর সাথে এটা কি হলো? তুষি হিমির বাহু ঝাঁকিয়ে বলে, তো ভাবি, নতুন বাড়িতে প্রথম রাত কেমন গেল? ভালো। তুষির পছন্দ হলো না কথাটা, তাই বলে, শুধু ভালো? হিমি তুষির দিকে তাকিয়ে বলে, না, অনেক ভালো। তুষি এখন হিমির কানের কাছে গিয়ে বলে, তোমাদের মাঝে কি? হিমি তাকাতেই তুষি সোজা হয়ে যায়। তারপর বলে, আরে আরে, ভুল বুঝবেন আমায়, আমি তো এমনি এমনি বলেছিলাম, খালি খালি নেগেটিভ ভাবে। দূর চলো, দাদি ডাকে, ফ্রেশ হয়ে আসো। হিমি তুষির মাথায় একটা মেরে বলে, চলো।
সকাল 10টায় হৃদ ঘুম থেকে উঠেছে। তখন হিমির চলে যাওয়ার পর সে রুমে এসে আবারও ঘুমিয়ে গিয়েছিল, কারণ তার রাতে ঘুম হয়নি ঠিক মতো। তাই তো এত বেলা অবধি ঘুমিয়েছে হৃদ। উঠেই ফ্রেশ হয়ে একটা কালো রঙের ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরে নিচে নামলো। চোখ মুখ অতি ঘুমের কারণে বেশ ফুলে ফুলে আছে। হৃদ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে লক্ষ্য করলো আজ খাবার টেবিলে সবাই একসাথে। হৃদ ওই দিকে এগিয়ে এলো। খাবার টেবিল পুরোটাই খাবার দিয়ে সাজানো। সকাল সকাল এত খাবার দেখে অবাক হৃদ। চেয়ার টেনে বসতে বসতে বলে, এত কিছু সকাল সকাল রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছো? দাদি খিলখিল করে হাসলেন। তারপর হৃদের দিকে একটা থালা বাড়িয়ে দিয়ে বলেন, আগে খেয়ে নাও জামাই, তারপর বলছি। হৃদ থালা নিল। হৃদের সামনে খাবার রাখা। হৃদ হাত দিয়ে নিতে যাবে, তখন দাদি বলেন, না না, দাদু ভাই যে রেঁধেছে সেই না হয় বেড়ে খা। হৃদ দাদির কথা বুঝলো না। কে রান্না করেছে এটা বলার আগেই দাদি বলেন, কি গো শোনেন, আমার দাদু ভাইকে খাবার বেড়ে দেবে না? হৃদ দাদির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। তার পাশেই নত মস্তিষ্কে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে হিমি। দাদির কথায় খানিকটা নড়ে চড়ে উঠল। তারপর এগিয়ে আসলো হৃদ। হৃদ দাদির দিকে তাকিয়ে বলে, ও রান্না করেছে? দাদি বড় আফসোস নিয়ে বলতে লাগলেন, হ্যাঁ গো জামাই, আমি তো বুড়ি হয়ে গেছি, তাই তোমার আর রান্না করে খাওয়াতে পারলাম না, তাই তোমার ছোট বউরেকে আর রান্না করালাম। দেখি তোমার কেমন লাগে, খাও তো। হিমি হৃদের থালা রুটি সবজি মাংস ভুনা তুলে দেয়। আরও কিছু দিতে যাবে, তখনই তুষি বলে, আরে আরে ভাবি, কি করছো? ভাইয়া তো এগুলো খায় না, উনি তো শুধু সবজি খাবেন আর কিছু খাবে না। ডক্টর তো তাই বলে, এত তেল আর মশলা তার হজম হয় না। হিমিতা শুনে হাত পিছিয়ে নিতে নিল, তখনই দাদি ধমক দিয়ে বলে, ডাক্তার হবে ও হাসপাতালে, এখানে ও তার স্বামী আর স্ত্রী যা রান্না করবে তাই ওকে খেতে হবে আর প্রশংসাও করতে হবে। তুষি, বেশি কথা বলবে না, হৃদ তো মানা করেনি দিতে, তুমি কেন করছো? হৃদের দিকে তাকিয়ে দাদি বলেন, কি গো দাদু ভাই, খাবে না? হৃদ দাদির দিকে তাকিয়ে খাবারে মনোযোগ দেয়। হিমি হৃদের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলে, আল্লাহই জানেন ওনার কেমন লাগবে খাবার। যদি খারাপ লাগে তাহলে কি করবে উনি? বকা দেবে নাকি? না না না, বকা দেবেন না, তবে কি করবেন? হিমির চোখ যায় হৃদের দিকে। সাদা টি শার্ট পরে আছে হৃদ, হাফ হাতা, যার কারণে পুরুষালী হাতের লোমগুলো স্পষ্ট হিমির নিকট। ফর্সা হাতে হৃদের ফোলা ফোলা মাসেল দেখে খেই হারালো মন। হাত নড়ে চড়ে উঠে তার সাথে টান টান রগগুলো স্পষ্ট। ফর্সা হাতের উপর ঘায়েল হলো হিমি। গম্ভীর মুখে ঘুম থেকে ওঠার কারণে ফুলে আছে। খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকটা আজ হিমির মন কেড়েছে। হিমি হৃদের দিকে তাকিয়ে মনে মনে বলে, এত সুদর্শন যুবক আমার স্বামী। নিজের কথাটা বলেই মুচকি মুচকি হাসল হিমি। তখনই দাদির কথাই হুঁশ ফিরল তার। দাদি হৃদকে বলছে, কি গো দাদু ভাই, নতুন বউয়ের হাতের রান্না কেমন খেলে? হৃদ কিছু বলল না, চুপচাপ খেয়ে উঠল। কিন্তু হৃদ বাদে সবাই হিমির রান্নার প্রশংসা করল। মালিনী বেগম তো বলেই দিয়েছেন, আজ থেকে সব রান্না হিমি নিজেই করবে, উনি আর রান্না করবে না। তখনই তুষি বলে, মা, যদি ভাবি সব রান্না করে তাহলে ওনার পড়াশোনার কি হবে? মালিনী চুপ হয়ে গেলেন। হিমি নিজেও নিজের পড়াশোনার কথা হৃদকে পেয়ে ভুলিয়ে গিয়েছে। তবে পড়াশোনা করতে এখন তার আর ভালো লাগে না। হৃদকে দেখলেই মন ভরে যায়। হিমির ভাবনার মাঝে দাদি বলেন, আর পড়াশোনা দিয়ে কি হবে? এখন থেকে স্বামী আর সংসার সামলাতে হবে ওকে, আর পড়াশোনা করার দরকার নাই। হিমি যেন দাদির কথাটা পছন্দ হলো। তার এখন হৃদ ছাড়া কিছুই ভালো লাগে না। হৃদকে ধরে রাখতে হলে সবসময় হৃদের সাথে সাথে থাকতে হবে তাকে। তবে পড়াশোনা করলে তা সম্ভব নয়, সেটা জানে হিমি। এই জন্যই হিমি এত বড় ত্যাগ করলো আজ। ঠোঁট উল্টিয়ে মনে মনে বলে, আজ ওই অসভ্য ডক্টরের জন্য এত বড় স্যাক্রিফাইস করলাম।
যদি ব্যাটা এবার না পটে তাহলে একদম পেট ফুটো করে দিব। হৃদ বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই দরজায় টোকা শব্দ এলো। হৃদ চাইলো সেখানে, তারপর বলে, আসো। পা টিপে টিপে হিমি ভেতরে আসলো। হিমিকে আয়নার মধ্যে দেখে হৃদের কপালে ভাঁজ পড়ল। তারপর বলে, তোমার ঘরে তোমার পারমিশন নিয়ে ঢোকা লাগে? হিমি অবাক চোখে তাকায়, মনে মনে বলে, শুধু একটু গাল স্পর্শ করেছিলাম, এতে কি বলেছিল? আমার স্পর্শ করার আগে আমার অনুমতি নিয়েছিলে? হ্যাঁ, আর এখন বলছে নিজের ঘরে আসতে অনুমতি লাগে নাকি? হিমি চোখ মুখ কালো করে হৃদকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? হৃদ চাইলো হিমির দিকে। কখনো কেউ তাকে এটা বলেনি কোথায় যাচ্ছ, কখন আসবে। তবে হিমি জিজ্ঞেস করলো, এতে অবশ্য তার খারাপ লাগেনি। হৃদ বলে, আজকাল বউ বউ ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেখি। হিমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বউকে তো বউ লাগবেই, এতে আর কি? বউ বউ ভাব না নিয়ে কি কাজের মেয়ে সকিনা হব নাকি? হিমির এইরূপ কথা শুনে এক ভ্রু উঁচু করে হৃদ বলে, না, সকিনা হলেও খারাপ হবে না, তবে তোমার লজ্জা করবে না নিজের আঙ্কেলের সাথে বউ বউ ভাব নিয়ে চলতে? আপনি এখনো সেখানেই আটকে আছেন। হৃদ মাথাটা হিমির দিকে ঝুঁকিয়ে তারপর বলে, এমন একটা কথা যেটা থেকে বের হওয়ার মতো রাস্তাই নাই। হিমি হৃদের মাথা এগিয়ে আনাতে সে মাথা একটু পিছিয়ে নেয়। তারপর হৃদের দিকে তাকিয়ে বলে, এমন কি বলছি আমি যাতে তা ভুলে থাকা সম্ভব নয়। হৃদ শান্ত কণ্ঠেই কিন্তু মজার ছলে বলে, আজ অবধি কখনো এমন কথা তো শুনিনি, তাই ভুলতে পারছি না। হিমি চোখ ছোট ছোট করে বলে, ইস, কি এমন বলছি আমি? দুনিয়াতে কি আর কেউ বলে না এমন মনে হয়? হৃদ আরও ঝুঁকে এলো হিমির দিকে। হিমি আরও মাথা নিচু করে নিল, এতে করে পড়ে যেতে নেই হিমি। হৃদ তৎকালীন হাত খপ করে ধরে নেয়, এতে পড়ে যায় না সে। তবে এখনও দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। হৃদ হিমির চোখে চোখ রেখে বলে, দুনিয়াতে অনেকেই বাহিরের লোকদের আঙ্কেল বলে ডাকে, তবে আমার বেলা হলো এটার বিপরীত। শুনতে চাও কি? হিমি মাথা নাড়ালো। হৃদ আরও ঝুঁকে যায়, একদম হিমির মুখ বরাবর সে। একে অপরের নিঃশ্বাস আঁচ করতে পারছে তারা। হৃদ গভীর নয়ন দেখে নরম গলায় বলে, আমাকে বাহির লোকেরা নয়, বরং আমার বউ আমায় আঙ্কেল বলে ডেকেছে। দুনিয়াতে এমন কেউ আছে যে কিনা নিজের স্বামীকে আঙ্কেল বলে ডাকে? লাইক সিরিয়াসলি? আর আমার কপালটাও খারাপ, আমার বউ আঙ্কেল বলে ডাকে। এটা কি ভুলে থাকা সম্ভব বলো? হিমি গাল ফুলিয়ে নেয়, তারপর অভিযোগের কণ্ঠে বলে, আমি আঙ্কেল বলেছি, এটা ভুলতে পারলে না, অথচ আমায় ঠিকই ভুলে গেলেন। আমি মোটেও তোমায় ভুলে থাকিনি। মিথ্যে কথা, আপনি আমায় ভুলেই তো দেশ ছেড়েছেন। আমি কি করে নিজের আঙ্কেল ডাকা বউকে ভুলতে পারি বলো? এই আপনি আমায় কেন বারবার একই কথা বলছেন? হৃদটা শুনে ঠোঁট কামড়ে হাসলো, তারপর বলে, আমার সাথে থাকতে চাও? হিমি খুশি মনে বিনা দ্বিধায় বলে উঠল। হৃদ মাথাটা ঠিক করলো, হিমির দিকে তাকিয়ে বলে, তবে শুনতে হবে তুমি আমায় আঙ্কেল ডেকেছো। যতদিন থাকবে ততদিন শুনবে, বুঝলে? কথাটা বলেই হিমির কপালে আঙুল দিয়ে টোকা দিল হৃদ। আহ শব্দ করে হিমি নিজের কপাল ঘষতে লাগলো। হৃদ সোজা হয়ে যায়, হিমিও ঠিক মতো দাঁড়িয়ে যায়। হৃদ আয়নার সামনে গিয়ে রেডি হতে লাগলো। ব্ল্যাক প্যান্ট তার সাদা শার্ট ইন করে পড়েছে, হাতে সবসময়ের মতোই স্মার্ট ওয়াচ, চুলগুলো যত্ন করে গুছিয়ে রেখেছে। হৃদের চুলগুলো বারবার হিমির মন কাড়ে। হৃদের চুলগুলো বেশ সিল্কি। হৃদের চুল একদম কালো নয়, একটু একটু লাল লাল ভাব আছে। আচ্ছা, এই লাল ভাবকে কি বলে? হিমি ভাবলো সে লজ্জা পেলে তার গালে তো ঠিক এমনই লাল লাল ভাব আসে। তবে কি হৃদের চুলগুলো লজ্জায় লাল লাল ভাব দেয় নাকি? হিমির এমন চিন্তা ভাবনা দেখে সে নিজেই অবাক হয়ে মনে মনে বলে, তুই কি পাগল হয়ে গেলি নাকি হিমি? কি সব বলছিস তুই? হৃদের রেডি হওয়া শেষ, তবে আয়নার মধ্যে হিমিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদ বলে, এবার তো হয়েছে, আর কত দেখবে আমায়?
এত দেখার পরও কি মন ভরল না তোমার? হিমি হৃদের এমন কথা শুনে লজ্জা পেয়ে যায়। মনে মনে নিজেকে বকা দিতে লাগলো। কি এমন দরকার ছিল লোকটাকে দেখার? না দেখলেও তো হতো, তাই না? এখন লোকটাকে ভাবে হয়তো। হিমি হাঁ করে তাকিয়ে তাকে দেখছে। ইস, কি লজ্জা, কি লজ্জা! এখন মুখ কোথায় লুকাবে সে? হৃদের সামনে মাটি ফাঁক করে যদি লুকিয়ে যাওয়া যেত তবে এই মুহূর্তে তাই করতো হিমি। তবে তা সম্ভব নয়, তাই মাথা নত করে ফেলে লজ্জায়। হৃদ হিমির লজ্জা মাথা মুখটাকে দেখে বলল, খানিকটা সময় চেয়ে থাকলো। খানিকটা সময় চেয়ে থেকে বলে, পড়াশোনা কেমন চলে এখন? চমকে তাকাই হিমি হৃদের দিকে, অবাক গলায় বলে, আপনি আমার সম্পর্কে জানতে চেয়েছেন? হৃদ টান টান হয়ে দাঁড়ায়, দৃষ্টি এড়িয়ে যায় খানিকটা সময়, তারপর শান্ত স্বরে বলে, তো কি হয়েছে জানতে পারি না আমি? হিমি অবাক গলায় ফের প্রশ্ন করে, আপনি আমার স্ত্রী হিসেবে মানেন? হৃদ চোখ ছোট ছোট করে তাকায় হিমির দিকে ঘুরে বলে, এখানে নাটক চলছে নাকি বাংলা ছবি পেয়েছো? বিয়ে করেছি মানে তুমি আমার স্ত্রী। ডক্টর শাহরিয়ার হৃদের স্ত্রী তুমি। এক অদ্ভুত শিহরণ বয়ে যায় শিরদাঁড়া দিয়ে। কেমন ভালো লাগা কাজ করছে তার মনে। হৃদের এই সামান্য কথায় এত খুশি লাগছে কেন তার? হিমি হৃদের দিকে তাকিয়ে বলে। হৃদ এক নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, এখন বলো পড়াশোনা কেমন চলছে? হিমি মাথা নিচু করে বলে। হৃদ এখন কলেজে ভর্তি হয়েছি, তবে ক্লাস করিনি। কপালে ভাঁজ ফেলে বলে। কেন? হিমি হাত কচলাতে কচলাতে বলে, ভেবেছিলাম এই মাস থেকে জয়েন হব, তবে হিমি একটু ভয়ে ভয়ে বলে, আমি আর পড়াশোনা করব না। হৃদ ভ্রু কুচকে বলে, কেন? হিমি একবার হৃদের দিকে তাকিয়ে বলে, বিয়ের পর এত পড়াশোনা করার দরকার নেই। বিয়ে হয়েছে, এখন সংসারে মন দিতে হবে। আর পড়াশোনা করে কী লাভ হবে? হৃদ কঠিন গলায় বলে, খুব বেশি সংসার করছো দেখি। সংসার আমি এখনো শুরু করিনি। যখন করব তখনও পড়াশোনা করবে তুমি। আর আমি যেখানে তোমার পড়াশোনার জন্য এত সময় ধরে আছি, তবে তুমি কেন নয়? সংসার করার বয়স হয়েছে, তুমি 17 বছরের গণ্ডি পেরিয়ে যেতে না যেতেই বিয়ে করে অসংখ্য বাচ্চা কাচ্চার মা হয়ে যাবে নাকি? তবে যাই বলো, বাচ্চা আবার বাচ্চার মা হবে, বিষয়টা বেশ ভাবাচ্ছে আমায়। তাই তো প্রস্তুত তো তুমি আমার সাথে সংসার করার জন্য? হিমি হৃদের কথার মাথা মুন্ড কিছুই বুঝলো না, তারপরও বলে, আমি মোটেও বাচ্চা নই। হ্যাঁ, আমি তো তাই বলেছি। তুমি মোটেও বাচ্চা নও। তবে কেন বাচ্চাদের মতো বুদ্ধি নিয়ে ঘুরো তুমি? মানে কি সেটা বুঝতে পারছো না তুমি? এটা তোমার লাইফ। একটা মেয়ের জন্য নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বড় কিছু। তুমি পড়াশোনা করার সুযোগ পেয়েও তুচ্ছ করছো। অথচ দেখো কত শত মেয়েরা এই সুযোগটার জন্য রাত দিন কান্না করছে। তোমার বাবা তোমাকে পড়ানোর জন্য কত টাকা ব্যয় করছেন। অথচ কত বাবা নিজের মেয়ের জন্য এই স্বপ্নটা দেখতেও ভয় পান। তাদের সেই যোগ্যতা নেই। ধরো যদি কখনো আমি তোমায় ছেড়ে দেই, তখন তুমি নিজের খরচ চালানোর জন্য আর বাকি জীবন পার করার জন্য একটা চাকরি পেলে। সেটা দিয়ে তোমার এবং তোমার পরিবারের বাকি জীবন কেটে গেল। বলছি না চাকরি করতে হবে, আমি বলছি খুঁজে দেখো কত মেয়ের স্বামী তাদের ছেড়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা না থাকায় কারণে। তাদের কি কষ্ট। তাদের মতো জীবনযাপন করাটা অনেক কষ্টের। আমি বলবো না তোমায় চাকরি করতে কিংবা কখনো ছেড়ে যাব। আবার এটাও ভেবো না আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য আমি তোমায় পড়াশোনা করতে বলছি। আমি বলছি তোমার জন্য, তোমার সুন্দর একটা ভবিষ্যতের জন্য। আমার কথা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হিমি হৃদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন নয় হৃদের কথা সে বুঝতে পারেনি, সে বুঝেছে। হৃদের কথা অযৌক্তিক নয়, বরং যুক্তি আছে তার কথায়। সংসার করতে হলেও একটু তো পড়াশোনা করতেই হবে। আর হৃদের মতো এত বিচক্ষণবান আর শিক্ষিত পুরুষ তার স্বামী,
তাকে তো তার বড় বড় হতেই হবে। হিমির ভাবনার মাঝে হৃদ আবারও হিমির কাছে আসলো, চোখে চোখ রেখে বলে,